ডক্টর মোহাম্মদ ইউনূস এবং বর্তমান নির্বাচন কমিশনের প্রধান এএমএম নাসির উদ্দিন দীর্ঘ ১.৫-২ ঘন্টা যাবত একটি গোপন বৈঠক করলেন। এই বৈঠকে কি ধরনের আলোচনা হয়েছে সেই বিষয়ে প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূসের প্রেস উইং থেকে কোনো রকম কোনো তথ্য জানানো হয়নি। শুধু এতটুকুই জানানো হচ্ছে যে নির্বাচন কমিশনের সাথে ডক্টর মোহাম্মদ ইউনূসের একটা বৈঠক হয়েছে এবং বৈঠকটি অত্যন্ত গোপন এবং ডক্টর মোহাম্মদ ইউনূসের বাসভবন যমুনায় বসে এই গোপন বৈঠকটি করলেন। এছাড়াও নির্বাচন কমিশনের প্রধান তার পক্ষ থেকেও কোনো রকমের সংবাদ সম্মেলন করা হয়নি। এখন গোপন সূত্র মারফত জানা গেছে যে ডক্টর মোহাম্মদ ইউনূস এ ধরনের নির্দেশনা দিয়েছেন যাতে সামনে যে নির্বাচন আসতেছে সেটা ফেব্রুয়ারিতে হোক, মার্চে কিংবা এপ্রিলে, যেই সময় হোক, নির্বাচন কখন যে হবে সেটা কিন্তু এখন পর্যন্ত স্পষ্ট করেনি ডক্টর মোহাম্মদ ইউনূস তথা নির্বাচন কমিশনের পক্ষ থেকে। যখনই সেই নির্বাচন হয় তখন তার যে নিজস্ব একটি দল আছে, তার নিজের দল এনসিপি যেন সেই নির্বাচনে ১৩০ থেকে ১৪০টি সিট পেতে পারে এই সকল বিষয় নিয়ে গোপন একটি বৈঠক করেছে এবং নির্বাচন কমিশনের প্রধানকে নির্বাচনী রোডম্যাপ ঘোষণার জন্য হয়তো কোনো নির্দেশাবলী দিয়েছেন। এখন কথা হলো, বর্তমান সময়ে বাংলাদেশে যে প্রেক্ষাপট, যে অস্থিতিশীল প্রেক্ষাপট, এখানে মানুষের জীবনযাত্রার কোনো নিরাপত্তা নাই, দেশের আইন কানুন প্রশাসন সমস্ত কিছু ভঙ্গুর হয়ে আছে। কোনো মানুষ বাংলাদেশের বর্তমান সময়ে বুকে হাত দিয়ে বলতে পারবে না যে সে নিরাপত্তাহীনতায় ভুগতেছে না। তো বাংলাদেশে এই রকমের অস্থিতিশীল অবস্থায় কিভাবে নির্বাচন হবে সেই প্রশ্নটা কিন্তু সবার আগে আমাদের চিন্তা করা উচিত। কারণ বর্তমান সময় যে ধরনের মব আবারও বাংলাদেশে হানা দিয়ে চলেছে, চিন্তা করতে পারেন সাবেক নির্বাচন কমিশনের প্রধান নুরুল হুদা, তার বয়স ৮০ থেকে ৮৫ বছর হবে। এখন তার মতন বৃদ্ধ মানুষকে তার স্ত্রী সন্তানের সামনে থেকে জুতার মালা গলায় দিয়ে তাকে জুতা পেটা করে সেখান থেকে তুলে নিয়ে আসছে। এছাড়াও বর্তমান সময় এই মব বাহিনী সংখ্যালঘুদের উপরে যে ধরনের নির্যাতন করতেছে, যেমন খিলখাতের দুর্গা মন্দির ভেঙে ফেললো, লালমনিরহাটে এক নাপিতকে নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের বিরুদ্ধে মিথ্যা কথা, বানোয়াট কথা রটনা করে তাকে মারধর করলেন এবং সেই নাপিত এবং তার ছেলেকে নির্যাতন করে তারপরে পুলিশের হাতে তুলে দিয়েছে। এখন জামাত ইসলামের লোকজন তাদের রাজাকারী মনোভাব এই মব সন্ত্রাসীর মাধ্যমে বর্তমান সময়ে বাংলাদেশে যেই অস্থিতিশীল প্রেক্ষাপট তৈরি করে রেখেছে, সেখানে এই যে বর্তমান নির্বাচন কমিশনের প্রধান, তিনি কিভাবে বাংলাদেশে নির্বাচন দেবেন, নির্বাচন নিয়ে বহুত রকমের কথা হচ্ছে। এনসিপি, জামাত ইসলাম তাদের মনের আশা যে প্রধান নির্বাচনের আগে স্থানীয় সরকার নির্বাচন জানি হয়ে যায়। এদিকে বিএনপি আবার এরকমের মনোভাব পোষণ করছেন যে নির্বাচন আগে হবে, তারপরে স্থানীয় সরকার নির্বাচন হবে। এখন এদিক থেকে দুই দলের মতবিরোধ সৃষ্টি হয়ে আছে আগে থেকেই। এছাড়াও এনসিপি এবং জামাত ইসলাম নিয়ে আমি কোনো কথা বলতে চাই না, কারণ তারা বাংলাদেশে কোনো রাজনৈতিক দল হিসাবে অন্তত আমার কাছে বিবেচিত হয় না। কারণ জামাত ইসলাম যেরকমের রাজাকারী মনোভাব নিয়ে তাওহীদি জনতার নাম করে ধর্ম বিক্রি করে রাজনীতি করে, ইসলামকে সরাসরি বিক্রি করে তারপরে তারা রাজনীতি করে। তাদের রাজনৈতিক মতাদর্শ বা তাদের রাজনৈতিক কার্যকলাপ অন্তত আমার মোটেও পছন্দ না। এছাড়া যদি এনসিপির কথা বলেন, তাহলে এনসিপি বর্তমান সময় নূতন একটি দল এবং তাদের যে সকল রাজনৈতিক ব্যক্তিবর্গ আছে তারা বাংলাদেশি রাজনীতিতে টোটালি একটি অপরিপক্ক সংগঠন। এই জন্য এনসিপি নিয়ে কোনো কথা বলতে চাই না। কথা হলো বিএনপি কি নিয়ে। বিএনপির বর্তমান সময় বাংলাদেশের যে প্রেক্ষাপট, সেখানে দেখবেন যে প্রত্যেকটা নির্বাচনী এলাকায় অন্তত বিএনপির ২-৩ জন মনোনয়ন প্রার্থী হিসাবে
আশা করে বসে আছে। বাংলাদেশের এই যে ভঙ্গুর প্রশাসন এবং নিরাপত্তাহীনতার যে অবস্থা, মব জাস্টিসের যেই সকল প্রেক্ষাপট আমরা দেখছি, এর ভিতরে যদি নির্বাচন দেয় তাহলে কি ভোট কেন্দ্রে মানুষ যাবে? এটাই হলো সবচেয়ে বড় কথা। কারণ বিএনপি প্রত্যেকটা নির্বাচনী এলাকায় একাধিক বিদ্রোহী প্রার্থী থাকবে, তারা নিজেদের ভিতরে মারামারি করবে। এই যে নির্বাচনের সময় এ ধরনের জয় ঝামেলা, খুন খারাপি, মারামারি, ভোট চুরি, ভোট কাটা, এ ধরনের যে প্রেক্ষাপট হবে, সেগুলো থেকে বাংলাদেশের কোন প্রশাসন বাংলাদেশের জনগণকে রক্ষা করবে এবং এই সকল জয় ঝামেলার মোকাবেলা করবে? কারণ আপনি পুলিশ বলেন, সেনাবাহিনী বলেন, যাকেই বলেন, বাংলাদেশের মানুষ এখন কাউকে বিশ্বাস করতে পারতেছে না। কোনো প্রশাসনিক লোকের উপরে বা কোনো প্রশাসনিক কর্মকর্তার উপরে নিরাপত্তার ভরসা করে কোনো মানুষ ভোট কেন্দ্রে যাবে না, এটা আপনি লিখে রাখতে পারেন। এবং এই যে আওয়ামী লীগকে নিষিদ্ধ করে রেখেছে, আওয়ামী লীগের সকল কার্যক্রম নিষিদ্ধ করে রেখেছে, আওয়ামী লীগ ছাড়া এই সরকার নির্বাচন কখনোই দিতে পারবেন না, কারণ সেই নির্বাচনের গ্রহণযোগ্যতাই পাবে না। যদি আন্তর্জাতিকভাবে নির্বাচনের গ্রহণযোগ্যতা না পায় তাহলে সরকার সমালোচিত হবে এবং সেই নির্বাচনে যারাই সরকার গঠন করবে সেই সরকার টিকতে পারবে না। এছাড়াও এই যে নির্বাচন কমিশনের প্রধান যিনি আছেন, মনে করেন শেখ হাসিনা কিন্তু পালিয়ে গেছে, সাবেক নির্বাচন কমিশনার যারাই ছিলেন তারা মব জাস্টিসের শিকার হয়েছেন, এখন জেলে আছেন। কিন্তু বর্তমান নির্বাচন কমিশনের প্রধান যিনি আছেন, তার অবস্থা কি হবে যদি আওয়ামী লীগ ছাড়া নির্বাচন হয়? এই সকল বিষয় নিয়ে বিস্তারিতভাবে আলোচনা করব। ভিডিওটি মনোযোগ সহকারে ধৈর্য ধরে কন্টিনিউ করুন এবং শেষ পর্যন্ত দেখার পরে আমার ভিডিওটি যদি আপনার কাছে ভালো লাগে তাহলে অবশ্যই ভিডিওটিতে একটি লাইক দিবেন, চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন এবং কমেন্ট করে আপনার মূল্যবান মতামত জানিয়ে যাবেন। বলছিলাম দর্শক, বর্তমান বাংলাদেশের যে অস্থিতিশীল পরিবেশ, নিরাপত্তাহীনতার যে প্রেক্ষাপট, এই সময় যদি বাংলাদেশে নির্বাচন হয়, সেই নির্বাচনে বাংলাদেশের পরিস্থিতি কি রকমের হতে পারে এবং আওয়ামী লীগকে ছাড়া যদি বর্তমান নির্বাচন কমিশনের প্রধান যদি নির্বাচনী রোড ম্যাপ ঘোষণা করে এবং 2026-এ নির্বাচন হয়ে যায়, তাহলে এই নির্বাচন কমিশনের প্রধান এএমএম নাসির উদ্দিনের কি পরিণতি হতে পারে? যদি একটু পিছনের প্রেক্ষাপটে ফিরে তাকান, দেখবেন ডক্টর মোহাম্মদ ইউনূস লন্ডনে গেলে তার হোটেলটিকে চারিদিক থেকে ডাস্টবিন দিয়ে ঘিরে রেখেছে। ডক্টর মোহাম্মদ ইউনূস বাংলাদেশের সরকারের ক্ষমতায় থাকা অবস্থায় তার এ ধরনের প্রেক্ষাপট তৈরি হয়েছে। হোটেলের ভিতরে তিনি গৃহবন্দী অবস্থায় ছিলেন এবং পিছনের দরজা থেকে যাতায়াত করেছেন। এরকমের একটা প্রেক্ষাপট ডক্টর মোহাম্মদ ইউনূসের হয়েছিল সেই লন্ডন সফরে। এখন এই যে এএমএম নাসির উদ্দিন, তিনি যদি আওয়ামী লীগ ছাড়া বাংলাদেশে নির্বাচন দিয়েই বসেন এবং মনে করেন নির্বাচন হয়ে গেল, আর যদি নির্বাচন হয় আওয়ামী লীগ ছাড়া, তাহলে আপনি লিখিত নিতে পারেন ওভার 100% যে বাংলাদেশে বিএনপি সরকার গঠন করতে চলেছে এবং বিএনপি বিপুল সংখ্যক আসন নিয়ে এই নির্বাচনে বিজয় লাভ করবে। প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস চাইবেন যাতে তার দল এনসিপিও অন্তত প্রধান বিরোধী দল হিসাবে থাকতে পারে। এখন এই নির্বাচনের পরে বর্তমান নির্বাচন কমিশনের প্রধান যিনি আছেন, তার প্রেক্ষাপট কি হতে পারে? তিনি কোন দেশে গিয়ে পালাবেন? যে নির্বাচন দিয়ে তিনি কিন্তু এই দেশে থাকতে পারবেন না, বা এই দেশে থাকেনও যদি, যখন আবার হাওয়া উল্টো করে বইবে তখন তার প্রেক্ষাপট কি হবে? ডক্টর মোহাম্মদ ইউনূস ক্ষমতায় থাকাকালীন অবস্থায় লন্ডনে গিয়ে ডাস্টবিন বন্দী হয়ে রইলেন, আর এই এএমএম নাসির উদ্দিন যদি আওয়ামী লীগকে ছাড়া নির্বাচন দিয়েই বসে, তিনি কোন দেশে যাবেন? এমন কোন দেশ আছে বিশ্বে যেখানে আওয়ামী লীগের নেতাকর্মীরা নাই? এবং তাকে যে সেই দেশে গেলে তাকে যে একদম তুলো করে ফেলবে, সেটা কি বলার অপেক্ষা রাখে? এখন নির্বাচন কমিশনের প্রধান যিনি আছেন, তাকে কিন্তু ডক্টর মোহাম্মদ ইউনূস তার দায়িত্ব চাপিয়ে দেবেন। যেমন
তার প্রেস উইং থেকে যতবারই সংবাদ সম্মেলন করা হয় সেখানে একটা কথা স্পষ্ট করা হয় যে নির্বাচনী রোড ম্যাপ ঘোষণা করবেন নির্বাচন কমিশনের পক্ষ থেকে, নির্বাচনের তারিখ ঘোষণা করবেন নির্বাচন কমিশনের পক্ষ থেকে। কিন্তু এই সকল বিষয়গুলো কি ডক্টর মোহাম্মদ ইউনূসের আদেশের বা নির্দেশের বাইরে হয়? মোটেও বাইরে হয় না। তার আদেশক্রমেই ঘোষিত হবে নির্বাচনী রোড ম্যাপ এবং নির্বাচনের এক্সাক্ট তারিখ। এখন তিনি কিন্তু সবকিছুই করবেন পিছন থেকে, কিন্তু সামনে রেখে দিবেন এই যে নির্বাচন কমিশনের প্রধান AMM নাসির উদ্দিনকে, বলির পাঠা, যাতে তার যে পরবর্তী প্রেক্ষাপট কি হবে সেটা একদম আল্লাহ তাআলাই ভালো জানে। এছাড়াও যদি দেখেন যে এই যে মব জাস্টিসের শিকার হলো সাবেক নির্বাচন কমিশনের প্রধান নুরুল হুদা, সেখানেও কিন্তু ডক্টর মোহাম্মদ ইউনূসেরই মব বাহিনী দ্বারাই সে মব জাস্টিসের শিকার হলো। অথচ তিনি প্রেস উইং থেকে কি বললেন যে এই যে মব জাস্টিস বর্তমান সময় হচ্ছে এটার দায়বদ্ধতা বাংলাদেশের প্রশাসনের। এখন বাংলাদেশের প্রশাসনের কোন ক্ষেত্র আছে, বাংলাদেশের বিচার বিভাগের কোন ক্ষেত্র আছে যেখানে ডক্টর মোহাম্মদ ইউনূসের হাতের আঙুলের ইশারা ছাড়া সেই ক্ষেত্রটি পরিচালিত হয়? একেবারে বিচার বিভাগ থেকে শুরু করে প্রশাসনের সর্বনিম্ন স্তর পর্যন্ত সবকিছুই চলে ডক্টর মোহাম্মদ ইউনূসের হাতের ইশারায়। কিন্তু তিনি কিন্তু তার যে দোষগুলো সেগুলোকে কিন্তু এড়িয়ে যাবেন সবসময়, যে এটার দায়ভার অমুকের, এটার দায়ভার অমুকের, আমি তো এখানে বসা ছিলাম, এগুলো বিষয়ে আমি কিছু জানি না। এছাড়াও বর্তমান সময়ে একটি খুবই স্পর্শকাতর বিষয়, এবং এই যে ডক্টর মোহাম্মদ ইউনূসের আইন উপদেষ্টা আসিফ নজরুল সাহেব, তিনি একটি প্রেস উইংয়ে এ কথা স্বীকার করে নিলেন যে বর্তমানে ভুয়া মামলার সংখ্যা এতটাই বেড়েছে যে যার ফলে বর্তমান সরকারের ডুবুডুবু অবস্থা। এখন নিজেদের ব্যর্থতা নিজেরা স্বীকার করতেছে। তো কেবল তো শুরু হলো ব্যর্থতার প্রথম পর্ব। এখন ডক্টর মোহাম্মদ ইউনূস বলেন, এনসিপি বলেন, জামাত ইসলাম বলেন, বিএনপি বলেন, সবাই কিন্তু এই আশাবাদ ব্যক্ত করছে যে বর্তমান সময়ই তারা ফাইনাল রাউন্ডে খেলতেছে। কিন্তু আসলে প্রেক্ষাপট এরকমের নাও হতে পারে। দেখা গেল এটা প্রথম রাউন্ড অথবা কোয়ার্টার ফাইনাল কিংবা সেমিফাইনাল, ফাইনাল না। যদি হাওয়া এরকমের বদলে যায় তাহলে বা কি ধরনের প্রেক্ষাপট তৈরি হবে বাংলাদেশে, সেটাও একটা কথা। কারণ বাংলাদেশে কিন্তু এখন প্রশাসনের কোনো অস্তিত্ব নেই। কেউ বুকে হাত দিয়ে বলতে পারবে না যে আমি একদম নিরাপদ আছি। কোনো মানুষ বলতে পারবে না যে আমি নিরাপত্তাহীনতায় ভুগতেছি না। তো এ ধরনের প্রেক্ষাপটে হাওয়া বদলাতে সময় লাগবে না মোটেও, যদি সেই হাওয়ায় আবার পাল তুলে দেয় বিদেশি কোনো পরাশক্তির দেশ। আপনি আশেপাশেই যদি তাকান তাহলে ভারতকে দেখতে পাবেন। বর্তমান সময় সংখ্যালঘু নির্যাতন নিয়ে ভারত উদ্বেগ প্রকাশ করছে এবং ভারত বাংলাদেশের সীমান্তে যুদ্ধের দামামা বাজিয়ে রেখেছে। প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস ক্ষমতায় থাকাকালীন অবস্থায় তার নামে দুইটি আন্তর্জাতিক মামলার নোটিশ বাংলাদেশে চলে এসেছে, তাও ব্রিটেন থেকে। এখন এই সকল বিষয়ে বিস্তারিত আলোচনা আমি অন্য ভিডিওতে করছি, এখানে করব না। এখানে শুধু একটা কথাই, যে নির্বাচন যে ফেব্রুয়ারিতে হবে, সেই নির্বাচন হওয়ার আগে বাংলাদেশের প্রশাসন কতটা সক্রিয় ভূমিকা পালন করতে পারবে, বাংলাদেশের জনগণকে কতটা নিরাপত্তা দিতে পারবে এবং সেই নির্বাচনী কেন্দ্রগুলোকে কতটা নিরাপত্তায় রাখতে পারবে। প্রত্যেকটা দলেরই বিদ্রোহী প্রার্থী দেখা যাবে। তাদের ভিতরে যে ধরনের আন্দোলন, অবরোধ, মারামারি, হামলা, ভোট কাটা, ছাপ্পা ভোট মারা, এই সকল যে প্রচলিত রীতিনীতি বাংলাদেশে আছে, এইগুলো থেকে কিভাবে নির্বাচন কমিশনের প্রধান রক্ষা পাবেন সেগুলো হলো কথা। এখন সবচেয়ে বড় কথা হলো সবাই কিন্তু সেফ এক্সিট নিতে পারছে। ডক্টর মোহাম্মদ ইউনূসও সেফ এক্সিট নিয়ে হয়তো চলে যেতে পারবেন, কিন্তু এই যে নির্বাচন কমিশনের প্রধান, তার পরিস্থিতি কি হবে সেটা হলো বড় কথা। এবং বর্তমান নির্বাচন কমিশনের প্রধান AMM নাসির উদ্দিন, তার পিছনে ফিরে দেখা উচিত যে সাবেক নির্বাচন কমিশনের প্রধান যারা
তাদের অবস্থা এখন কি হয়েছে। এখন হাওয়া যদি বদলে যায় তাহলে তার অবস্থা কি হবে, সেটা হলো সবচেয়ে বড় কথা। তো প্রিয় দর্শক, দেখতে থাকুন যা কিছু হয় সবকিছু নিয়ে আমি থাকবো আপনাদের সাথে। আজকের এই পর্যন্তই শেষ করছি, পরবর্তীতে নতুন কোনো ভিডিও নিয়ে আসবো। সেই পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন, আল্লাহ হাফেজ।